আজকে অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলার রয়েছে এবং সেই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো ব্রেকিং নিউজ রয়েছে, ইনফরমেশন গুলো রয়েছে। যেরকম এই সিচুয়েশন রেলওয়ে প্রাইভেটাইজেশন হওয়ার নিয়ে যে কথাবার্তা চলছে সেটা কি হতে চলেছে সেটা একটু দেখে নেওয়ার ব্যাপার রয়েছে। এই ব্যাপারে অনেকে মত প্রকাশ করছে এবং যে বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট, রেলওয়ে অ্যামেন্ডমেন্ট 2024 যেটা এসছে, সেখানে এই প্রশ্নটা এসছে যে এই অ্যামেন্ডমেন্ট বিলে কি রাখা হচ্ছে কিনা। সেকেন্ড ওয়ান, নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিফটি 24,750-এর কাছে ঘোরাফেরা করছে কম বেশি, তেমন প্রফিট নেই, অথচ আমাদের পোর্টফোলিওতে বেশ কিছু স্টক কিন্তু দুর্দান্ত করছে। কেন করছে এবং তার রেজাল্ট কি? জিএসটির ব্যাপারে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। মিনিস্ট্রি অফ যারা রয়েছে, ডিএসটি যারা রয়েছে অ্যাডভাইস করার জন্য, তাদের বক্তব্য তারা কোন কোন ক্ষেত্রে রাখতে চলেছে, জিএসটি বাড়াতে চলেছে, জিএসটি 35% হওয়ার কথা রয়েছে কিছু কিছু আইটেমের ক্ষেত্রে, সেগুলো নিয়ে কি বক্তব্য রয়েছে সেটা সামনের মিটিং এ প্রকাশ পাবে। ইন্স্যুরেন্সের উপরে যে বক্তব্যগুলো রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে জিএসটি কে কমানোর কথা বলা হয়েছে, সে ব্যাপারটা নিয়ে কি কথা রয়েছে। ইলন মাস্ক নিয়ে কিছু কথা বলা রয়েছে, ইন্ডিয়াতে আসতে চলেছে, তার উপরে কত বক্তব্য রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি কিন্তু কে শেপ ধারণ করেছে, অর্থাৎ কে শেপ বলতে এমন সিচুয়েশন চলে এসছে যে একদিকে গরিবরা আরো গরিব জায়গায় নিম্নবিত্ত চলে যাচ্ছে, আর যারা উচ্চবিত্ত তারা আরো বেড়ে চলেছে। মানে অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এত কিছু সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে বক্তব্য রাখতে ইনভেস্টরদের পক্ষ থেকে আমি সৌম্য বলছি। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার রয়েছে এবং ইনফ্যাক্ট আমার আগের চ্যানেলে যে যারা ছিলেন তাদের প্রত্যেকে ধন্যবাদ। নতুন যারা এসেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর সমস্ত কমেন্ট গুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছো, এটাই সবচেয়ে বড় জিনিস। তোমরা জানো আমার অলরেডি একটা আগের চ্যানেল ছিল, কিন্তু আপাতত সেখানে আপলোড করতে পারছি না। এই কারণের জন্য আপাতত এই চ্যানেলের সমস্ত আপলোড গুলো এখন করছি এবং প্রতিদিন একটা নতুন নতুন আপডেট রাখার চেষ্টা করছি। প্রতিদিন ইনফরমেশন গুলো, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আনার চেষ্টা করছি। আসা যাক চটপট করে যে বিষয়গুলোর দিকে। প্রথম যে বিষয়টি নজর রাখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। আমরা দেখতে পেয়েছি এই সিচুয়েশনে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি 5th পজিশনে রয়েছি আমরা ইকোনমির দিক থেকে, অথচ এতটা উন্নত, এত ফ্লারিশ যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, সেখানে আমাদের পার্টিসিপেশনটা কিরকম একটা অদ্ভুত ধরনের হয়ে চলেছে। মানে একদিকে এমন ধরনের দেখা যাচ্ছে যে ক্রমাগত মানে কর্পোরেট লেভেলতে যে ধরনের যে এইগুলো রিসার্চ গুলো এসছে, তা দেখা গেছে যে যারা বড় লোক কর্পোরেট লেভেলে 4 টাইমস কিন্তু প্রফিটেবিলিটি বেড়েছে, অথচ সাধারণ যারা সেখানে কর্মচারী রয়েছে বা সাধারণ যারা এমপ্লয়ি রয়েছে তাদের কিন্তু ইনকাম তেমন বাড়েনি। অর্থাৎ ক্রমাগত ইনফ্লেশন বেড়ে চলেছে। আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই মুহূর্তে একটা দেশের সমস্ত প্রোডাকশন মিলিয়ে যে সিচুয়েশন দাঁড়ায় প্লাস তার সার্ভিস মিলিয়ে যেটা হয় সেটাকে বলা হয় জিডিপি। এখন এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যদি দেখিনি, সিচুয়েশনে 5.4% দাঁড়িয়েছে এই কোয়ার্টারে। মানে এমন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে যে এক্সপেকটেশন থেকে অনেকটা কমে গেছে, অর্থাৎ যেটা এক্সপেকটেশন করা হচ্ছে সেটা হয়নি। এখানে যে বক্তব্য রয়েছে, যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখে নাও সেখানে দেখতে পাবে একটা অদ্ভুত ব্যাপার। সেখানে অটো সেক্টরকে দেখবে, অটো সেক্টরে কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্ত যে সমস্ত বাইক, যে সমস্ত ধরনের 4 হুইলার্স রয়েছে সেগুলো বিক্রি কিন্তু একদম হচ্ছে না, প্রচুর পরিমাণে পড়ে রয়েছে, নেবার কেউ নেই। উল্টো দিকে আবার যেগুলো খুব লাক্সারি কার্স রয়েছে, দামি কার, সেগুলো বিক্রি কিন্তু প্রচুর বেড়ে গেছে এবং যেটা বলছে 2030 সালের মধ্যে কিন্তু লাক্সারি কারের বিক্রি প্রায় ডবল হয়ে যেতে চলেছে। এই সুবাদে যে বলা, সেখানে হচ্ছে কিছু সেক্টর রয়েছে, সেক্টর গুলো কিন্তু এফেক্ট হচ্ছে, কারণ আলটিমেটলি যদি ওভারঅল ইমপ্রুভমেন্ট না হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই। যে ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এই যে কে শেপ ইকোনমি যে তৈরি হচ্ছে, যারা উপরে উঠে যাচ্ছে তারা হচ্ছে উচ্চবিত্ত, যারা তারা শুধু উপরে অ্যাপ হচ্ছে, আর যারা মধ্যবিত্ত ছিল তারা কনস্ট্যান্টলি নিচে নেবে, নিম্নবিত্ততে পরিণত হচ্ছে। স্যালারি এদের ফিক্সড হয়ে যাচ্ছে, তো ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে, ফলে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। ফলে তারা, একটা মানুষ যখন তাদের নিজের ক্রয় ক্ষমতা, নিজের জিনিসপত্র, দৈনন্দিন জীবন সমস্ত জিনিসপত্র কেনাকাটির পরে তবে সে চিন্তা ভাবনা করে যে বাকি সে অন্যান্য জিনিস কেনার। সেখানে দৈনন্দিন জীবন চালাতে গিয়ে তাদের পর ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, তাদের পক্ষে কি করে সম্ভব লাক্সারি জিনিস কেনা বা অন্যান্য বস্তু কেনা। ফলে এই জায়গায় একটা ইকোনমির প্রবলেম হচ্ছে। এখানে যে সেক্টরটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, যে সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। সেখানে সাধারণ মানুষদের যে ভোক্তা যারা, তারা কেনা কমিয়ে দিচ্ছে। ফলে এফএম সেক্টরে তুমি লক্ষ্য করে দেখবে তোমরা প্রায় 2 থেকে 2.5 বছর ধরে কোনো মুভমেন্ট নেই, একেবারে স্ট্যাগন্যান্ট। অটো সেক্টরে অটো সেলস প্রচুর কমে গেছে, এক্সেপ্ট লাক্সারি সেলস। প্লাস এখানে একটা রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে যে সমস্ত বড় বড় দামি দামি ফ্ল্যাট গুলো রয়েছে, ওবেরয় রিয়েলিটি অথবা গোদরেজ, সেখানে দেখা যাচ্ছে গোদরেজ প্রপার্টিজ, সেখানে তাদের দামিগুলো বিক্রি তার চটপট হয়ে যাচ্ছে কিন্তু কমগুলো বিক্রি হচ্ছে না। ফলে এই জায়গাটা, ফারাকটা কিন্তু আরো বাড়ছে। এই ফারাকটা কমানোর জন্য অবশ্যই গভর্নমেন্ট তরফ থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার, যেগুলো দরকার ইকোনমি রিফর্মস এর জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার পড়বে প্রচুর পরিমাণে, সেগুলো কিন্তু এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে আরো ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য এইগুলো প্রয়োজন পড়বে। চলে আসে প্রাইভেটাইজেশন, রেলওয়ে। এই ব্যাপারটা নিয়ে প্রচুর মাথা ঝাড়া দিচ্ছিল এবং এরকম ঘটনা ঘটেছিল যে আমাদের যে
বিল যে অ্যামেন্ডমেন্ট, যেটা রেলওয়ে বিল 2024 অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে, সেখানে অনেকে বলছিল যে প্রাইভেটাইজেশনের দিকে নাকি যেতে চলেছে। কিন্তু এই সুবাদে যে বক্তব্যটা রেখেছে সেখানে মিস্টার বিষ্ণয় জানিয়েছেন যে প্রাইভেটাইজেশন ব্যাপারটা এখনো তেমন চিন্তা ভাবনা হয়নি, এইটা নিয়ে এখনো সেই লেভেলে কথা হয়নি, এবং কোন রকম ব্যাপারটাকে টোটালটাই গুজব, কোনো প্রাইভেটাইজেশনের চিন্তা ভাবনা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মুহূর্তে করছে না। ফলে যেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছু স্টকের ক্ষেত্রে যে একটা টেনশন তৈরি হয়েছে সেগুলো কিন্তু কেটে যাচ্ছে। এখন এই সুবাদে বলে রাখা দরকার, আজকে নিফটি 50 সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এবং বেশ কিছু স্টকস গুলো কিন্তু আমরা দেখতে পেলাম, যেরকম কেমিক্যাল সেক্টরে ফেয়ার কেমিক্যালস, সেখানেও দেখতে পেলাম বেশ কিছু চেঞ্জেস হয়েছে। মানে পজিটিভ সেক্টর যে স্টকটা কথা বলবো, কেমিক্যাল সেক্টর ইয়োশো ইন্ডাস্ট্রিজ, এই স্টকটাকে নিয়ে আগে কথা বলেছি, 16% কাছাকাছি এই মুভমেন্টে জাম্প করে রয়েছে। ফেয়ার কেমিক্যাল 13% কাছাকাছি জাম্প করে রয়েছে। ডিক্সন ইন্ডিয়া যেটা নিয়ে কথা বলছি, ডিক্সন ইন্ডাস্ট্রিজ, সেখানেও কিন্তু 4% কাছাকাছি জাম্প রয়েছে। অ্যাভান্টেলকে নিয়ে বহুবার বলছিলাম, কোম্পানিটা ডিফেন্স সেক্টরে শুধু কাজ নয়, ডিফেন্স নেটওয়ার্ক সিস্টেমের উপর কাজ করো, সেই কোম্পানিটা কিন্তু 4% জাম্প করেছে। রেলওয়ে সেক্টরে যে কথা নিয়ে এখনই বলছিলাম, টিটাগড় রেল এই মুহূর্তে প্রায় 3% এর অ্যাবভ কিন্তু জাম্প করে গেছে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যে আস্তে আস্তে এই সমস্ত প্রোডাক্টগুলো ইম্পর্টেন্স বাড়ছে, এবং যে কারেকশন লেভেলে মানে এর ফলে আলটিমেটলি যদিও আমরা নিফটি এই সিচুয়েশন দেখছি নেগেটিভ, অর্থাৎ 24,674 কাছে ঘোরাফেরা করছে, সেই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু পোর্টফোলিওতে বেশ কিছু স্টক কিন্তু এইগুলো আমাদেরকে দুর্দান্ত রিটার্ন দিয়ে যাচ্ছে। আমি যদি আরো দুটা স্টকের কথাও বলে নিই এই সিচুয়েশন, প্রাজ ইন্ডাস্ট্রিজ বহুদিন আগে থেকে কিন্তু এটা বলেছিলাম, ইনফ্যাক্ট প্রায় 2 বছর প্রথম দিকে আমি প্রাজ ইন্ডাস্ট্রিজ কথাবার্তা বলেছিলাম, পরবর্তী ইথানলের ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছিলাম, যে সেখানে কিভাবে কাজ করছে হার্ডওয়্যার লেভেলে সেইগুলোর কথা বলেছিলাম, সেগুলো ইমপ্রুভমেন্ট হয়েছে। মাজাগাঁও ডকেও প্রায় দেখলাম আমরা 2% ওপর ইমপ্রুভমেন্ট হচ্ছে। সুতরাং এই জায়গাগুলো পরে ব্যাপারটা নিয়ে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বুলেট ট্রেন, যেটাকে নিয়ে বক্তব্য রাখছিলাম। বুলেট ট্রেনকে নিয়ে কিন্তু কথা চলছে, বুলেট ট্রেনকে নিয়ে বক্তব্য, বুলেট ট্রেন আগামী দিনে আসতে চলেছে এবং যার স্পিড ইমিডিয়েটলি বলছে 280 কিলোমিটার উপরে। সেই মতো আরভিএনএল রেল লাইন পাতা কাজ শুরু হয়ে গেছে, এবং সেই মতো 280 কিলোমিটার চলার জন্য যে অ্যারো ডাইনামিক্স ডিজাইন বা এই ধরনের যে সিচুয়েশন বা বেস্ট লেভেলের যে ক্লাস ফিচার যেগুলো রয়েছে সেগুলো আনার জন্য কিন্তু হাই স্পিড ট্রেন যে কোম্পানিটার কথা বলা হচ্ছে বিইএমএল, এই কোম্পানি ইমপ্রুভমেন্ট হচ্ছে। টিটাগড় রেলের উপর প্রচুর পরিমাণে কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে, ফলে টিটাগড়ের ক্ষেত্রে ইম্পর্টেন্স রয়েছে। জুপিটার ওয়াগনকে ভুললে চলবে না, তাদেরও কিন্তু ইম্পর্টেন্স রয়েছে রেলওয়ে সেক্টরে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে বাজেটের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে। বাজেট 2025, এই বাজেটের আসার আগে দিয়েই কিন্তু এক্সপেকটেশন এত গুণ থাকছে, যে কারণের জন্য কিন্তু দেখতে পাচ্ছি যে এদের মানে ইমপ্রুভমেন্ট গুলো রেলওয়ে সেক্টর বলো, ডিফেন্স সেক্টর বলো, প্রচুর পরিমাণে কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চলেছে। মানে এমনই সিচুয়েশন এখন দাঁড়িয়ে রয়েছে যে বাজেটের সময় থেকে আর ইমপ্রুভমেন্ট কিছু দেখবে না, যা দেখার এই সময় দিয়ে দেখতে পারবে। ফলে এই সেক্টর গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেলাম যে ইমপ্রুভমেন্ট হবে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেটা ইনভেস্টররা মনে করছে যে এই ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ খবর দেখতে পারবো। ফলে রেলওয়ে, ডিফেন্স এবং এই সমস্ত সেক্টর গুলো কিন্তু খুব কুইকলি ইমপ্রুভমেন্ট করতে চলেছে। তো এই একটা ব্যাপার রয়ে গেল। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রয়েছে জিএসটি নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে প্রপোজ 35% যে রেট রাখা হয়েছিল, এবং এই ব্যাপারে বক্তব্য রাখা হয়েছিল যে বেশ কিছু স্টকের ক্ষেত্রে কিন্তু 35% প্রপোজ করা হচ্ছে। এইটা কি সঠিক না বেঠিক, না হবে কি হবে না সে সংক্রান্ত ব্যাপার। হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে যে জিএসটি চার্জ করা হচ্ছে এটা কমানোর কথা, এবং যেটা বলা হচ্ছে গ্রুপ অফ মিনিস্ট্রি যে অ্যাডভাইস করছে সেখানে টোব্যাকো, তামাক রিলেটেড যে প্রোডাক্ট গুলো আসছে তার উপরে কিন্তু জিএসটি বাড়ানো হতে পারে বলে বলা হচ্ছে। এবং বেশ কিছু স্টকের বেশ কিছু ক্ষেত্রে যেরকম কার্বোনেটেড যে সমস্ত ড্রিঙ্কস গুলো রয়েছে, যেরকম ভিবিএল কথা বলছি, সেখানে 35% বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরে বহু বছর ধরে বলে আসা হচ্ছিল হেলথ ইন্স্যুরেন্স, এবং যেটা বলা হচ্ছে আরেকটা ক্ষেত্রে সেটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স এবং সঙ্গে আরেকটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। দুটো ক্ষেত্রে কিন্তু জিএসটি কমানো, জিএসটি বন্ধ করা। টার্ম ইন্স্যুরেন্স যেটা অনেককে আমি বলি টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার জন্য, তা সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে এই ধরনের সিচুয়েশন যে জিএসটি ক্ষেত্রে যেন নেওয়া না হয়। তো সেই ব্যাপারটা নিয়েও কিন্তু কথাবার্তা চলছে। তো এইটাও একটা পজিটিভ, এবং আমরা খুব শিগগিরই এর যখন আলটিমেট রেজাল্ট আসবে, রেজাল্ট অনুযায়ী আমরা দেখতে পাবো নেক্সট মিটিং এ এর ব্যাপারটা কি দাঁড়াতে চলেছে। এলন মাস্ক কিন্তু এখনই না হলেও খুব শিগগিরই আসতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের পরবর্তীকালে কাজ এবং ডোনাল্ড ট্রাম্প সেই জায়গাটা নেওয়ার পরবর্তীকালেই কিন্তু এলন মাস্কের ইন্ডিয়াতে আসার সম্ভাবনা রয়েছে। টেসলা মানে এদেরই কোম্পানি, সেই কোম্পানি এখানে অধিগ্রহণ মানে আসার কথা রয়েছে, এবং তার ফলে মোটর ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস বা মাহিন্দ্রা টিভিএস মোটর ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে মোটর সেক্টর, অটোমোবাইল সেক্টর কিন্তু একটা প্রবলেম আসতে পারে। তবে সেক্ষেত্রে আবার যারা রিসার্চে রয়েছে তারা বলছে টেসলা যেসব কারগুলো আনছে সেগুলো হাই রেঞ্জের আছে, ফলে এই ক্ষেত্রে কম্পিটিশন হবে না।
কিন্তু যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে তারা লো রেঞ্জে কিছু নিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু একটা কম্পিটিশন দেখার সম্ভাবনা রয়েছে। ইকোনমি ক্ষেত্রে আমাদের যতক্ষণ রিফর্মসটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এগোতে পারছি না। মানে এমন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, যতই আমরা বলি ফিফথ সিচুয়েশনে রয়েছি, আমরা ইমপ্রুভ করতে চলেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে না আমরা সলিউশন বের করি সরকারের তরফ থেকে, যে একদিকে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সলিউশন আনা, সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানো, যেগুলো দরকার। এই যে কে শেপ ইকোনমি, যেটা কখনোই কোনোদিনই কোনো দেশের পক্ষে ভালো না, সেটা থেকে কিছুটা তৈরি করা, মুদ্রাস্ফীতির দিকে নজর দেওয়া, রেট কাটের ব্যাপারে চিন্তা ভাবনা করা, এইগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় পড়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাবে।